আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌদি শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব জিহান সাদিক ভাইয়ের আরেকটি লেখা নিয়ে। সেটা হচ্ছে পাওলো মালদিনি, দ্য আর্টিস্ট অফ ডিফেন্স। তো এই লেখাটা আসল কথা আমি আজকে প্রিন্ট করে আনতে পারি না, তাই পাই টু পাই আসলে আলোচনা করতে পারবো না। তো উনি যেটা লিখেছে সেটারই বিশদভাবে আমার মতো করে আমি আলোচনা করছি। তো তারপর আমি ধন্যবাদ জানাই জিহাদ সাদিক ভাইকে যে আপনি একটা সুন্দর লেখা লিখেছেন, এবং থ্যাংক ইউ ফর দ্যাট। এবং পাওলো মালদিনি ইজ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার। আমি এসি মিলান সমর্থক পাওলো মালদিনির জন্য, আমি ইতালি সমর্থক পাওলো মালদিনির জন্য। শুধু তাই না, নিজের প্রোফাইলেও আমি 3 নাম্বার দিয়ে, আমি প্রায় 12 বছর ধরে আমি কিন্তু নিজের প্রোফাইলে 3 নাম্বার দিয়ে আমি আসলে কথা নিজের প্রোফাইল পিকচার দিয়ে রেখেছিলাম, এবং অনেক কিছুতেই আমি কিন্তু 3 ফলো করি। তো পাওলো মালদিনি নিয়ে আপনি এত সুন্দর একটা লেখা লিখেছেন, তার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি জিহাদ সাদিক ভাইকে। তো এখন আলোচনায় চলে যায়। ওনার লেখাটা প্রথমটা শুরু করেছিল এইভাবে: আধুনিক ফুটবলে ডিফেন্সে অন্যতম সেরা খেলোয়াড়ের তালিকা করতে গেলে কিংবা সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকা করতে গেলে পাওলো সিজার মালদিনির নাম না দিলে তালিকাটা অপূর্ণ থেকে যায়। শুধু তাই না, যে কোনো খেলোয়াড় হিসেবে যদি টপ 20 খেলোয়াড়ের আমরা লিস্ট বানাই, ডিফেন্ডার না, সব ধরনের খেলোয়াড় টপ 20 খেলোয়াড়ের লিস্ট বানায়, পাওলো মালদিনির নাম কিন্তু থাকবে। পাওলো সিজার মালদিনি জন্ম হয়েছিল 26শে জুন 1968 সালে মিলান নগরীতে, এবং জন্ম নিয়েছিল এসি মিলানের লেজেন্ডারি মিডফিল্ডার সিজার মালদিনির ঘরে। তো বুঝতেই পারছেন, পরিবারেই আসল কথা, খেলোয়াড়ই সবকিছু আছে পরিবারে। তো ওইখান থেকে তার জন্ম হয়েছে, তার মধ্যে ফুটবলের ডিএনএ কিন্তু ফ্যামিলি থেকেই চলে এসেছে। বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলায় আসল কথা তিনি স্ট্রিট ফুটবল খেলতেন, এবং নিজে নিজে ছিলেন জুভেন্টাসের ফ্যান। তো স্ট্রিট ফুটবলে আসল কথা বিভিন্ন পজিশনের প্রয়োজনে একবার স্ট্রাইকার, একবার রাইট ব্যাক, একবার লেফট ব্যাক, আসলে স্ট্রিট ফুটবল তার পুরো ফরমেশন ফলো করে না, তো যে কোনো ভাবেই খেলতেন। তো 10 বছর বয়স হয়ে যাওয়াতে সিজার মালদিনি যেহেতু এসি মিলানের লেজেন্ড, তিনি চলে যান যে পাওলো মালদিনিকে ট্রায়াল দেওয়ার জন্য। তো সিজার মালদিনি নিয়ে অল্প কিছু বলে নেই। সিজার মালদিনি কিন্তু এসি মিলানের ক্যাপ্টেন ছিলেন, এবং খেলোয়াড়ি জীবনে কিন্তু এসি মিলানের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেন। এবং পাওলো মালদিনি যখন ট্রায়ালে আসেন, তো কোচরা যেহেতু একজন বস একটা মানুষ, তো কোচ তাদের মানে পাওলো মালদিনিকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কোন পজিশনে খেলতে পছন্দ করো। তো ওনার সরাসরি উত্তর ছিল আমার পছন্দের তেমন কোনো পজিশনে, আমাকে যে পজিশনে আপনারা চান আমি সেই পজিশনেই খেলা দেখাতে পারবো। তো ওই মুহূর্তে ইতালিতে কিন্তু রাইট মিডফিল্ডারের পরিমাণটা কম ছিল। গোটা ইতালি তখন কাতোনিচি ফুটবল খেলতো, তো রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার ছিল টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন। এবং লেফট মিডফিল্ডার প্রচুর পরিমাণে থাকলেও রাইট মিডফিল্ডারের পরিমাণটা কম ছিল, শুধু এসি মিলানে না, গোটা ইতালিতেই। এবং কাতোলিচি ফরমেশনে কিন্তু ট্রেডিশনাল ফরমেশনটা হচ্ছে 3-5-2, নাহলে 4-4-2, নাহলে 4-5-1। তো রাইট মিডফিল্ডার গুলা বা রাইট উইং ব্যাক বর্তমানে যারা ইউজ হয়, তো রাইট উইং ব্যাক অথবা রাইট মিডফিল্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এই পজিশনটাকে যে বেশি স্টেমিনা যে খেলোয়াড়দের তারা কিন্তু এই পজিশনটা খেলতো। তো ইয়ুথ সিস্টেমে সে ভর্তি হয়ে যায় রাইট মিডফিল্ডার হিসেবে, এবং 10 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত কিন্তু তিনি রাইট মিডফিল্ডার হিসেবে খেলেন, এবং এর মাঝখানে তার প্রতিভাগুলো আসলে প্রকাশিত হতে থাকে। তিনি শুধু রাইট মানে ডান পা না, বাম পায়েও সমান পারদর্শিতা দেখাতে শুরু করেন। তিনি ডান পা দিয়ে যেমন শুট করতে পারতেন, ক্রস করতে পারেন, বাম পা দিয়েও তিনি শুট করতে পারেন, ক্রস করতে পারতেন, ব্যাক পাস বা যে কোনো ধরনের পাস উনি ভালো মতোই দিতে পারতেন, যদিও রাইট ফুট বেশি কার্যকরী ছিল। তো কোচেরা আস্তে ধীরে তার পজিশন চেঞ্জ করা শুরু করে। ওই যে 14তম বছর বয়সে তাকে তখন রাইট ব্যাক হিসেবে ইউজ করা শুরু করে, কারণ কি খেলা আসলে উন্নতি হতে থাকে, এবং এসি মিলানে তখন নতুন কোচ আসে, নতুন মালিকানা আসে, সিলভিও বার্লুসকোনি, যিনি অ্যাটাকিং ফুটবল খেলতে বেশি পছন্দ করেন। তো লিয়েট হোম এসি মিলানের আরেক লেজেন্ড, 50s এবং 60s এর 3 সুইডিশ স্ট্রাইকার ছিল। ওই 3 সুইডিশ স্ট্রাইকারের একজন ছিল লিয়েট হোম, এবং আরেকজন ছিল গুনার। আপনারা যদি এসি মিলানের ইতিহাস নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তখন বলবো। তো লিয়েট হোম তখন কোচ ছিল। তো তিনি কি করেছে, পুরো ইয়ুথ সিস্টেমে বলেছে যে তোমরাও অ্যাটাকিং ফরমেশনটাই খেলাও, ম্যাচুরিটি দেখার দরকার নেই। তো এই মালদিনি তখন এই দুইটা ট্রানজিশন পিরিয়ডে থাকা ফলে তিনি ম্যাচুরিটি লাভ করে, এবং এত পরিপক্ক হয় যে 16 বছর বয়সে লিয়েট হোম মালদিনিকে উদিনেসের বিপক্ষে খেলান। তাদের মেইন রাইট ব্যাক ইনজুরিতে পড়ে, এবং রাইট ব্যাক ইনজুরিতে পড়াতে তিনি সেকেন্ড রাইট ব্যাককে ইউজ না করিয়ে সরাসরি পাওলো মালদিনিকে খেলা শুরু করে দিয়ে উদিনেসের বিপক্ষে। ওই মৌসুমে যদিও সেই একটা ম্যাচই থাকে 1984 সালে। তো 16 বছর বয়সে 1984 সালে আমার জন্ম, সেই বছর। তো ওই বছর তিনি যখন অভিষেক হওয়ার পরে কিন্তু পুরা ইতালিতে কিন্তু খবর পৌঁছে যায় যে ওয়াও, সিজার মালদিনি খেলা শুরু করছে। তো ওই ফ্যামিলি ট্রেডিশনাল খেলা কিন্তু এর আগে ইন্টার মিলানে হয়ে
মাজোলা ফ্যামিলি থেকে এরকম ছেলে অনেক লেজেন্ডারি পজিশনে যায়, তো অনেকেই স্বপ্ন দেখা শুরু করে যে সিজার মালদিনির ছেলে কিন্তু সবাইকে দেখিয়ে দিবে। কিন্তু সিজার মালদিনির ছেলে পাওলো মালদিনি সবাইকে শুধু দেখায় না, সর্বকালের সেরা একজন আইকন হয়ে যায়, শুধু মিলানের না, ইতালি ন্যাশনাল টিমের হয়ে। তো পাওলো মালদিনি মিলানের হয়ে 24 বছর খেলেন খেলোয়াড়ি জীবনে, তার পরবর্তীতে ডিরেক্টর হিসেবে আবার আসেন। কিন্তু খেলোয়াড়ি জীবনে 901টা ম্যাচ খেলে, যেটা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এখনো সবচেয়ে বেশি ম্যাচ খেলা সিরিয়ে। তার নামের পাশে 33টা গোল আছে, 44টা অ্যাসিস্ট আছে। সিরিয়াতে খেলেছেন 647টা এবং চ্যাম্পিয়ন্স লিগে বাকি ম্যাচ খেলেছেন। তো শিরোপার পর শিরোপা জিতে গিয়েছেন। ইতালিয়ান লিগ মানে সিরিয়ে তিনি জিতেছেন মোট 7বার, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 5বার, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 1বার এবং তার আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ 3বার। তো মোট এতগুলা টাইটেল জেতার পরও পাওলো মালদিনি নিজেকে কিন্তু সবচেয়ে বড় লুজার বলেন। রিসেন্টলি একটা ইন্টারভিউতে উনি সবার সামনে বলেন যে আই এম দ্য বিগেস্ট লুজার অফ দ্য ওয়ার্ল্ড। তো কেন বলেন? কারণ হচ্ছে এই যে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, পাশাপাশি কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়েছেন 2বার। 94 সালে গিয়েছেন, ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়েছেন 1বার, 94 সালে ফাইনালে গিয়েছেন, 90 সালে তিনি সেমিফাইনালে বাদ করেছেন, 98 কোয়ার্টার ফাইনালে এবং 2002 সাউথ কোরিয়ার বিরুদ্ধে গোল্ডেন গোলে বাদ করে যায় ইতালি। তো কখনোই ফুটবল ওয়ার্ল্ড কাপটা তিনি জিততে পারেনি। এবং চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু যেমন আপনার 2005 সালে লিভারপুলের বিপক্ষে 3-0 গোলে এগিয়ে থেকেও কিন্তু তার দল হেরে যায় পেনাল্টি শুটআউটে। তার আগেও আরো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 2টা ম্যাচ তিনি হারেন। ইউরোতে, ইউরোপিয়ান যেই কাপটা, ইউরো কাপ, নেশনস কাপ যেটা, ইউরোতে তিনি 2000 সালেও ফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে গোল্ডেন গোলে হেরে যায়। এতগুলা হার, হ্যাঁ এতগুলা টাইটেলও জিতে, কিন্তু এতগুলা হার অন্যান্য খেলোয়াড়দের নাই। তাই তিনি নিজেকে সবচেয়ে বড় লুজার হিসেবে নিজেকে দাবি করেন, যদিও আমাদের কাছে আসল কথা তার টাইটেল গুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তো জাতীয় দলে তার অভিষেক হয় 1988 সালে। 2002 সালে তিনি বিদায় নেন ওই গোল্ডেন গোল খাওয়ার পরে। 126টি ম্যাচ খেলেন, 7টা গোল দিয়ে 5টা অ্যাসিস্ট করেন। তিনি লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবে কিন্তু 3 ফরম্যাটেই খেলেছেন। যদিও রাইট ব্যাক হিসেবে খেলেছেন মাত্র 27টি ম্যাচ, লেফট ব্যাক হিসেবে ক্যারিয়ারের অর্ধেক খেলা খেলেছেন এবং সেন্টার ব্যাক হিসেবে ক্যারিয়ারের বাকি অর্ধেক খেলা খেলেছেন। ওনার সময় আরেকজন লেফট ব্যাক ছিল লেজেন্ডারি, সেটা হচ্ছে রবার্তো কার্লোস। কার্লোসকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় হু ইজ বেটার, উনি উইদাউট এনি ডাউট উনি নিজেই বলে বসেন পাওলো মালদিনি ইজ বেটার। এই তর্কটা আমাদের মধ্যে বরাবরই থেকে যাবে, হু ইজ দ্য গ্রেটেস্ট লেফট ব্যাক ইন হিস্ট্রি। যদিও রবার্তো কার্লোসের মতে পাওলো মালদিনি এবং পাওলো মালদিনির মতে রবার্তো কার্লোস, সো তর্কটা থাকুক। লেফট ব্যাক হিসেবে আপনার আসল কথা তর্ক বিতর্ক যেমন রয়ে গেছে, সেন্টার ব্যাক হিসেবেও কিন্তু তিনি তর্ক বিতর্ক বিদায় নেননি। 97 সালে উনি লেফট ব্যাক থেকে হুট করে ইমার্জেন্সি কারণে সেন্টার ব্যাক হিসেবে খেলা শুরু করেন। তখন থেকে কিন্তু গেম চেঞ্জ হয়ে যায়। ফ্রাঙ্কো বারেসি তিনি তো অধিনায়ক ছিলেন, তো অধিনায়ক হিসেবে সে কিন্তু আসলে কোচদের কাছে প্রেফারেন্স চেক হয়েছে মালদিনিকে লেফট ব্যাক হিসেবে খেলানোর জন্য। কিন্তু মালদিনি আসল কথা দুটোটা পজিশনে কমফোর্টেবল ফিল করতেন এবং ওই মুহূর্তে কোস্তা কর্তা ছিল, বারেসি ছিল, তাসোতি এজ রাইট ব্যাক ছিল, তো মালদিনি লেফট ব্যাক হিসেবে আসলে ফিক্স ছিল। তো বারেসি যখন রিটায়ারমেন্টে চলে যায় অধিনায়ক হিসেবে, তখন সর্বোচ্চ খেলা কিন্তু আসলে পাওলো মালদিনির হয়ে যায় এবং পাওলো মালদিনি যখন অধিনায়কত্ব পেয়ে যান তখন আসল কথা তিনি মোটামুটি সেন্টার ব্যাক পজিশনটাই মোটামুটি খেলা শুরু করেন। যদিও 2002 বিশ্বকাপের পর থেকে আসল কথা লেফট ব্যাক থেকে পরিপূর্ণভাবে সেন্টার ব্যাক হিসেবে খেলা শুরু করেন। এর মাঝখানে উনি কোনো কোনো ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে খেলতেন, কোনো কোনো ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলতেন, এরকম করে সুইচ হতে থাকতেন। কিন্তু 2002 বিশ্বকাপে আসল কথা ওয়ার্ল্ড কাপ রিটায়ারমেন্টের পর থেকে পরিপূর্ণ উনি সেন্টার ব্যাক হিসেবে খেলা শুরু করেন এবং 2002 থেকে 2007 পর্যন্ত তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, এসি মিলানে অধিনায়কত্ব করেছেন, 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, একটি চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ হয়েছেন, একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। তো এরকম করে সেন্টার ব্যাক পজিশনেও তিনি নিজের নামটা লেজেন্ডারি পজিশনে নিয়ে যান। তো উনি নট অনলি দ্য গ্রেটেস্ট লেফট ব্যাক বলা যাবে, নট অনলি গ্রেটেস্ট সেন্টার ব্যাক বলা যাবে, সো আমরা ওনাকে গ্রেটেস্ট ডিফেন্ডার হিসেবেই পরিচিত হয়ে থাকবো। যেহেতু উনি বোথ ফিটেড তাই আমরা শুধু লেফট পজিশনটাও বলতে পারছি না। এবং ওনার খেলার ধরনটা ছিল একটু ডিফারেন্ট। এখনকার বর্তমানে যারা যারা আসলে খেলা দেখেন, ওই খেলাটা আসল কথা তিনি খেলতেন ওই সময় কাতনিচ্চির সময় মেইনলি ছিল ডিফেন্ডারদের যুগ।
তো ওই সময় তিনি কাতনিচিতে অ্যাটাকিং মাইন্ডেড খেলা খেলতেন। ওই সময় লিবেরো যে জিনিসটা বা সুইপার জিনিসটা আবিষ্কার হইতো, যে একজন পিছে থাকবে, সে বলটাকে থ্রু করবে, সবাই পাস দিয়ে নিয়ে যাবে। বাট পাওলো মালদিনি ওয়াজ কাইন্ড অফ ডিফারেন্ট। তিনি যেটা করতেন, অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে উপরে উঠে যেতেন, অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবে তিনি বল প্লেইং ডিফেন্ডার ছিলেন, তিনি বলটাকে নিয়ে এগিয়ে যেতেন। এবং তার ধারা দেখে কানাভারো এবং নেস্তা নিজেকে ডেভেলপ করে। সে কানাভারো নেস্তা, সেই কানাভারো কিন্তু 2006 বিশ্বকাপটা জিতে গেছে ইতালিকে। শুধু তাই না, পাওলো মালদিনি নিয়ে আসলে যতই আলোচনা করে না, সবই কিন্তু আসলে কম হয়ে যাবে। দুটো পজিশনে তিনি নিজের মতো করে নিজেকে রাজা করে তৈরি করেছেন। এবং এসি মিলানের কথাটা, ওই যে প্রথমে একটা জিনিস বললাম, পাওলো মালদিনি ইজ এসি মিলান, এসি মিলান ইজ পাওলো মালদিনি। 24 বছর ক্যারিয়ারে, বার্লুস্কোনির 30 বছর ক্যারিয়ারে পাওলো মালদিনি যতদিন ছিল ততদিনই কিন্তু টাইটেল জিতে গিয়েছেন। পাওলো মালদিনিকে ব্যতীত বার্লুস্কোনি মাত্র একটা সিরিয়া জিততে পারে, তাও মাক্সিমিলিয়ানো অ্যালেগ্রির আন্ডারে। এবং পাওলো মালদিনির ছেলে, থার্ড জেনারেশন, মিলানের ইয়ুথ সিস্টেম থেকে বের হয়ে এখন এসি মনজাতে আছে, বার্লুস্কোনি মালিকানার আরেকটি ক্লাব। তো এসি মনজাতে আছে, ওখানেও ভালো খেলছে। তো পাওলো মালদিনি অ্যাজ এ ডিরেক্টর আমরা ফেইলিওর হিসেবে অনেকে দেখতে পারি, আবার আমি পার্সোনালি বলবো যে না, তিনি ফেইলিওর না। হ্যাঁ, একজন হুট করে এসে ডিরেক্টরশিপে গেলেন, যে কাজগুলো অন্যান্যরা মানে বলবো অ্যামেচার টাইপের, উনি ডিরেক্টর হিসেবে এখন পর্যন্ত যে খেলোয়াড়কে কিনিয়েছে, যেমন থিও হার্নান্দেজ, মাইক ডান, এরা কিন্তু এখনো টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যাদেরকে বিক্রি করে দিয়েছে। স্যান্ড্রো টোনালি খুবই জোস একটা খেলোয়াড়, জিরুটকে তিনি নিয়ে আসেন, ইব্রাহিমোভিচকে নিয়ে আসছেন, তার মাধ্যমে কিন্তু এসি মিলান কামব্যাক করা শুরু করেছিল। পাওলো মালদিনি এখন আবার চলে গিয়েছেন, স্যাক করা হয়েছে, তাও চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে কিন্তু এসি মিলানের অবস্থাটা এরকম হয়ে গেছে যে তারা আরেকটি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ট্রানজিশনটা কিছুটা বাজেই বলা যায়, কারণ কি লিগে আছে 8 নম্বর পজিশনে বোলোনিয়া, ফিওরেন্টিনা, এরা আছে মিলান থেকে উপরে। চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো খেলতেছে, কিন্তু তারপরও যাদের সাথে খেলতেছে এসি মিলানের মতো একটা ব্র্যান্ড টিম, সেটা তো আসলে তাদের সাথে ভালো খেলবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, দ্য ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, কিন্তু একটা ম্যাচ জিতে এসি মিলান কিন্তু কমান্ডিং লেভেল, এটা কিন্তু বলা যাবে না। কারণ কি, লিভারপুলের বিপক্ষে ডমিনেটিং পরাজিত হয়েছে। লিভারকুসেনের বিরুদ্ধে জিতেছে বা হেরেছে, কিন্তু ভালো খেলে হেরেছে। কিন্তু সেই একটা খেলা দিয়ে আসার কথা, এসি মিলানের সিজনটা বিবেচনা করা যাবে না, কারণ কি টপ 8 এর মধ্যে কিন্তু মিলান নেই। হ্যাঁ, নেক্সট 2টা ম্যাচ জিতলে টপ 8 এ যাওয়ার চান্স আছে, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে মালদিনি যাওয়ার পরে একটা মৌসুম আমরা চ্যাম্পিয়ন্স লিগ কোনো মতে খেলতে পেরেছি। কারণ কি, জুভেন্টাসে মাইনাস যদি না যেত গত মৌসুমে, তাহলে কিন্তু মিলান এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতো না। মিলান কিন্তু আনফরচুনেটলি ক্লাব ওয়ার্ল্ড কাপে যায়নি। আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপটা 10 বছরের র্যাঙ্কিংটা দেখা হয়, হ্যাঁ, সেই 10 বছরের র্যাঙ্কিং এ মিলান জাস্ট 3 পয়েন্টের ব্যবধানে যেতে পারেনি। সেই 3 পয়েন্টটাও কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে আসছে কিন্তু পাওলো মালদিনি। সেই 3টা বছর সে যখন ডিরেক্টর ছিল, ফুল পাওয়ারে ছিল, সে যে খেলোয়াড়দেরকে খেলিয়েছে এবং সে যে কোচ সিলেক্ট করেছে, তারাই কিন্তু ডেলিভার করেছে। তো নট অনলি অ্যাজ খেলোয়াড় হিসেবে সে পরিপক্ক, ডিরেক্টর হিসেবে সে যথেষ্ট প্রমাণিত করেছে যে সে যথেষ্ট ভালো ডিরেক্টর। তারপরও অ্যারোগেন্সি ডিরেক্টরশিপে কাজ করে না, দ্যাটস ওয়াই তার ডিরেক্টর লেভেলটা আসলে ওটুকু পর্যন্তই ধামাচাপা রয়ে গিয়েছে। আর ক্লাব মালিকানাতেও আছেন ইন্টার মায়ামি নামে, এখন যে ক্লাবটা সবাই পরিচিত, তার কিন্তু শেয়ার আছে সেই ইন্টার মায়ামিতেও, সেটা অনেকেই জানেন না। ইন্টার মায়ামি দলটা 2014 সালে তিনি মালিকানা কিনেন। তো সেই মালিকানা থেকে উনি বেকহাম দুইজনে মিলে মালিকানাটা কিনে, সেই মালিকানা সে এখনো গভর্নিং বডিতেই আছে। তো মালদিনি নিয়ে অনেক আলোচনা করলাম, তো আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ কি আমি মালদিনির বড় ফ্যান। জিহাদ সাদিক ভাইয়ের লেখাটা আসলে আরেকটু ছোট, বাট ওনার কথাগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যদি চান লিঙ্কের মধ্যে দেখে নিতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, এখানে লাইক দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।